সিপিএম চিল্লায়, রেগিং হচ্ছে, ছাপ্পা হচ্ছে। মমতা ব্যানার্জি স্কুলে বিমান বসে পড়াশোনা করে আসুক, পড়াশোনা যেমন শেষ নাই কালীঘাটে ভর্তি হোক। তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা এবং তৃণমূলের গুড় বাতাসা চড়াম আজ এখন অতীত। এখন মমতা ব্যানার্জির পাশে ঠাঁই পেয়েছে ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো সব চোর চিটিংবাজ লোকেরা। তো আজ অনুব্রত মণ্ডল এখন ঝাঁটের বাল হয়ে গেছে। তো এখন অনুব্রত মণ্ডলকে নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই, কারণ তিনি সংবাদ মাধ্যম এবং সংবাদপত্র দুটো থেকেই পুরোটাইভাবে গায়েব হয়ে গেছেন। তো আজকে তাকে নিয়ে কথা হবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ, আমাদের ক্যাপ্টেন মমতা ব্যানার্জি, কোচ মমতা ব্যানার্জি, আবার খেলছেও মমতা ব্যানার্জি। বীরভূমের একসময়ের জেলা সভাপতি এবং গরু চোর, কয়লা চোর, পাথর চোর এবং নারীদের উপরে অত্যাচার, বিরোধী দলের ওপরে গাঁজা কেস দিয়ে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া এই অনুব্রত মণ্ডল আজ দিদির চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে। অনুব্রত মণ্ডল একসময় যিনি দিদিকে টাকা সাপ্লাই করতেন ভোটের সময়, যিনি ভোটের সময় সন্ত্রাস তৈরি করতেন, তৃণমূলের লোক ছাড়া বাকি লোকদের ভোট দিতেন না, এইরকম একজন মহান ব্যক্তিত্ব বীরভূমের, তিনি আজ পুরো মৃত্যুশয্যায়, মানে রাজনৈতিক মৃত্যু। তার মৃত্যু হবে না, যারা বেশি পাপ করে তারা সব থেকে বেশি দিন বাঁচে। তো এই পাপীদের হঠাৎ মৃত্যু হবে না, এদেরকে ভগবান দগ্ধে দগ্ধে মারবে। शाबाश बेटा, बहुत बढ़िया। লজ্জা লাগে না? অভিষেক নরেন্দ্র মোদীর নাতির বয়সী, অমিত শাহর ছেলের বয়সী, তাকে তার সম্বন্ধে কুকথা বলতে খারাপ লাগে না? এই অনুব্রত মণ্ডল তিনি হচ্ছেন বীরভূমের এখন কোর কমিটির সদস্য তৃণমূল সরকারের। তো আজকে একটা কথা বলি, এই অনুব্রত মণ্ডল এতটাই মানবিক আর এতটাই সহানুভূতিশীল মানুষদের প্রতি যে তিনি এসআইয়ের মা বোনকেও খিস্তি করতে ছাড়েন না। তিনি বলছেন যে নরেন্দ্র মোদীর নাতির বয়সী, নরেন্দ্র মোদীর বয়সী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, তাদেরকে নিয়ে কুকথা। আর তিনি যে বীরভূমে এতদিন ধরে সন্ত্রাস তৈরি করেছিলেন মমতা ব্যানার্জির মদতে, সেটাতে কোনো ভুল ছিল না। তো এই অনুব্রত মণ্ডল সন্ত্রাস সৃষ্টির জন্য বিখ্যাত ছিল। যখন সে জেল থেকে এলো তখন দিদির কাছে একটা রিজেক্টেড মাল হয়ে গেল। যেরকম ফ্যাক্টরিতে অনেক মাল হয় না রিজেক্টেড, সেই রকমভাবে অনুব্রত মণ্ডলকেও দিদিমণি রিজেক্ট করেছে। কি আর করা যাবে, রাজনীতিতে সব হয়। আমাদের ক্যাপ্টেন মমতা ব্যানার্জি, কোচ মমতা ব্যানার্জি, আবার খেলছেও মমতা ব্যানার্জি। আমি 11 জন লাগে, 15 জন এক্সট্রা লাগে, 3টে, তার ভেতরে আমাকে টিমে রেখেছিল। সেই তো আমরা তো সবাই জানি সেই মমতা ব্যানার্জির নাম নিয়ে এবং তার মদতে তোমরা এই যে চুরি করছো, আজকে গরু চুরিতে তোমার নাম জড়িয়েছে, আজকে কয়লা চুরিতে তোমার নাম জড়িয়েছে, তোমার বিরুদ্ধে বহু মামলা আছে। তুমি রাস্তায় টোলগেট বসিয়ে তা থেকে ট্যাক্স আদায় করো, সেটা আবার বেআইনি ভুয়ো টোলগেট। ডিআর লটারির উপরে প্রভাব প্রতিপত্তি বিস্তার করে তুমি 2বার 3বার করে কোটি টাকা জিতছো। আমরা সব জানি তোমাদের ক্যাপ্টেন যে মমতা ব্যানার্জি, এবং তিনি যে কতটা দুর্নীতিগ্রস্ত আর তিনি যে কতটা মিথ্যাবাদী, তিনি যে স্বজ্ঞানে তোমাদের দিয়েই এইসব কাজ করান, সেটা তোমাদের মুখের ভাষা থেকেই বোঝা যায়। কারণ তোমরা হচ্ছে তার আদর্শে অনুপ্রাণিত। তো যদি ফ্যাক্টরিতে দোষ থাকে তো মাল তো খারাপ বেরোবে। খালি পোঁদবার আর তাল বলবেন। লজ্জা লাগে না? অভিষেক নরেন্দ্র মোদীর নাতির বয়সী, অমিত শাহর ছেলের বয়সী, তাকে তার সম্বন্ধে কুকথা বলতে খারাপ লাগে না? বাংলার মানুষ মেনে নেবে? মমতা ব্যানার্জিকে হাফ প্যান্ট পরিয়ে দেবে? বাংলার মহিলাদের অপমান নয়? এই অনুব্রত মণ্ডল যিনি বীরভূম থানার এসআইকে তিনি তার মা এবং বউ তুলে গালাগালি করেছিলেন, তাতে বাংলার মহিলাদের কোনো রকম কোনো অসম্মান হয়নি। তিনি শুধুমাত্র ওষুধ খেয়ে এই কথাগুলো বলে ফেলেছিলেন। তো এখন বর্তমানে মমতা ব্যানার্জি এমন একটা ওষুধ খেয়েছে যেটাতে অনুব্রত মণ্ডলকে ভুলে গেছে। অনুব্রত মণ্ডল আজ তৃণমূলের একটা ছারপোকা, সেই ছারপোকা যে শুধু গন্ধ দিয়ে বেড়াচ্ছে, সুগন্ধ আনছে না। বীরভূমে কেষ্ট না থাকাকালীন কাজল শেখের এমনভাবে উত্থান হয়েছে যে কাজল শেখের নাম শুনলেই অনুব্রত মণ্ডল খেপে যাচ্ছে। আর এই তৃণমূলের যে নিজেদের ভেতরে ফোন মারামারি দেখতে আমাদের দারুণ মজা হচ্ছে, এই এক আলাদা লেভেলের মজা। আর যদি কোনো মহিলাদের অপমান লাগে নাই, জানতে হবে সে বাংলার মহিলা নয়। আর একটা জিনিস হচ্ছে, তোমাদের ক্যাপ্টেন হচ্ছে মমতা ব্যানার্জি এবং তোমাদের অধিনায়ক হচ্ছে অভিষেক ব্যানার্জি। তো আমার এখানটা একটাই কথা, যে ক্যাপ্টেন মমতা ব্যানার্জি তার দলের খেলোয়াড়দেরকে 21শে জুলাইয়ের মঞ্চে তো আনলোই না, 21শে জুলাইতে তাকে বাইরে সেখান থেকে ঘুরিয়ে দেওয়া হলো এবং বলা হলো কি যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজি আছেন, তিনি দেখা করতে পারবেন না। তো যেই অনুব্রত মণ্ডল মমতার জন্য জীবন নিতে প্রস্তুত ছিল, আজকে সে মমতা ব্যানার্জির দু চোখের বিষ হয়ে গেছে। সেই অনুব্রত মণ্ডল আজকে সাধারণ মানুষের মতো ব্যারিকেডের বাইরে চেয়ার নিয়ে বসলো। তাহলে আজকে মমতা ব্যানার্জির যে কুৎসিত একটা যে মানসিকতা আছে, এটা সবার সামনে এলো। কারণ এই অনুব্রত মণ্ডল যত রকম যাই চুরি করুক, সব টাকা কি সে নিজে রেখেছে? কিছু টাকা কালীঘাটেও পাঠিয়েছে। তো সে টাকা নেওয়ার পরে মুখ্যমন্ত্রী যে তার সাথে এত বড় একটা চিটিংবাজি করবে ভাবতে পারেননি। কুণাল ঘোষ মোটামুটি 5 এঁটে আজ পর্যন্ত
তার জায়গাটা ঠিকঠাকভাবে রেখেছেন। অনুব্রত মণ্ডলও চাটতে চেয়েছিল, কিন্তু রাতের বেলা একটু মালমূল খেয়ে উল্টোপাল্টা বলে দিয়েছে, আর কি করা যাবে বলো। একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট রাস্তায় তৈরি হবে। সব থেকে বড় লজ্জা হচ্ছে পশ্চিমবঙ্গের, সেটা আমাদের মুখ্যমন্ত্রী, এবং তিনি বলেন কি যে একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট তৈরি হবে, মানে তৃণমূলের ঔরসে জন্ম হবে শত শত কোটি কোটি চোর, চিটিংবাজ, জুয়ার চোর এবং বিভিন্ন রকমের বিকৃত মানসিকতার মানুষ। তো মুখ্যমন্ত্রী লক্ষ লক্ষ কেষ্ট তৈরি করবে। এই কেষ্ট যিনি গরু পাচার এবং কয়লা পাচার এরকম বিভিন্ন রকমের অনৈতিক কাজকর্মের সাথে যুক্ত ছিলেন, সেখানে মুখ্যমন্ত্রী স্টেজের উপরে দাঁড়িয়ে বলছে যে লক্ষ কেষ্ট তৈরি হবে। তাহলে এই কেষ্টগুলোকে তৈরি করবে কে? মুখ্যমন্ত্রী। আজকে কেষ্টমণ্ডলের নামে এবং তার মেয়ের নামে পুরোটাই প্রমাণিত হয়ে গেছে তাদের দোষ আছে, এবং তাদের অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে। তাদের অ্যাকাউন্টে আজকে টাকা নেই বলে দিদির কাছে কোনো দাম নেই। আজকে না হলে অনুব্রত মণ্ডল তৃণমূলের নয়নের মণি হতো। আজকে অনুব্রত মণ্ডলকে দেখা যেত 21শে জুলাইয়ের সভায়, যত রকম চোর চিটিংবাজ আছে সেখানটায় দেখা গেছে। যে চিটিংবাজ টাকা দেয় মুখ্যমন্ত্রীকে সে আছে, বসে আছে, কিন্তু বাকি লোকগুলো নেই। ভাবতেও অবাক লাগে, এই কেষ্ট তৈরি করবে মুখ্যমন্ত্রী। সে বলেনি কখনো যে এপিজে আব্দুল কালাম আরেকটা বানানো হোক, কিন্তু না, কেষ্ট তৈরি করে ছাড়। পরশুদিন কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কি করেছিল কেষ্ট? যতবার ইলেকশন হয়েছে ওকে আপনারা ঘরবন্দি করে রেখে দিয়েছেন, একটা ইলেকশনে ওকে বেরোতে দেননি। কেষ্টর বাড়িতে তো পুরো তাণ্ডব করেছে। গতবারের পঞ্চায়েত নির্বাচনের সময় ওর বউ যখন টাটা মেমোরিয়ালে অপারেশন হচ্ছে, যে তোমার পঞ্চায়েত ইলেকশন আমায় দেখতে হবে না, যাও তুমি দলের কাজ করো গিয়ে। আমি ওকে অনেকবার বলেছি তুই রাজ্যসভায় যা, বলে না দিদি আমি যাবো না। মমতা ব্যানার্জির কথায় এইরকম চোর চিটিংবাজকে তিনি রাজ্যসভায় নিয়ে যেতে চেয়েছিলেন। তিনি তাকে এতটাই ভালোবাসতেন যে সামান্য সে একটা ভুল করেছে, মুখ্যমন্ত্রীর কথা এটা সামান্য ভুল করেছে, তো তাকে তারপরে যে মুখ্যমন্ত্রী রাজ্যসভা তো দূর, তাকে তিনি পায়ের জুতো বানিয়ে রেখে দিয়েছেন। এটা দেখে আমাদের খুব খুশি লাগছে। এবং অনুব্রত মণ্ডল যে নিজের স্ত্রী মেয়েকে ছেড়ে তৃণমূলকে বেশি ভালোবাসতো, এটা শুনেও অবাক লাগছে। কারণ তৃণমূলকে যারাই ভালোবাসে তারাই হচ্ছে চোর চিটিংবাজের দল। তো এখানটায় আমার সবথেকে বড় হাসি পাচ্ছে কিসে জানো? মুখ্যমন্ত্রীর এই ভাষণ শুনে। কারণ এ সবথেকে বড় দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী, আর এর সরকারটা হচ্ছে জুলুমবাজির সরকার, যারা রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলে ভুয়ো টোল ট্যাক্স বসিয়ে। এটাও নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর আইডিয়া ছিল। পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু খেলা হবে দিবস। 16ই আগস্ট থেকে আন্দোলন আবার শুরু হবে, খেলা হবে দিবস। তৃণমূল সরকারের খেলা হবে দিবস হচ্ছে 16ই আগস্ট। এই যে খেলা হবে দিবসে এখানটায় চোর বাঁচাও দিবস, এরকম বহু দিবস হবে, বা চোরেদের টাকা নিয়ে লুকাও দিবস, বিভিন্ন রকমের খিস্তি মারত দিবস, পুলিশের মাকে উল্টোপাল্টা কথা বলা দিবস, বহুত রকমের দিবস পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিয়েছে আর ভবিষ্যতেও দেখবে। এই অনুব্রত মণ্ডল যার জন্য একদিন মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছিল, সেই অনুব্রত মণ্ডল তাকে আজকে রাস্তায় বসিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, স্টেজে ওঠার সুযোগটাও দিলেন না। তো এই অনুব্রত মণ্ডলের মুখ্যমন্ত্রীকে দেখে শিক্ষা হওয়া উচিত। কারণ এই মুখ্যমন্ত্রী তিনি কলা খাওয়ার পরে খোসাটাকে তার কাছে রেখে দেবেন, সেই অনুব্রত মণ্ডলের কলা খেয়ে তার খোসাটাকে ফেলে দিয়েছেন। समझ रहे हो आप समझ रहे हो? সবচেয়ে বড় চোর কে? মমতা ব্যানার্জি, দিদি মমতা ব্যানার্জি। কারণ তার আধা মন্ত্রিসভা জেলে, এবং সেই মন্ত্রিসভার যত মন্ত্রীরা বেরিয়ে এসছে তারপরে তারা কিছুদিন চুপ থাকার পরে আবার চুরি করা চালু করেছে। এই যে কেষ্ট, তোমার যে দেউচা বা চামের কয়লা খনি, সেখান থেকে কয়লা চুরি করার জন্যই আজকে তোমার এত অপমান সত্ত্বেও সে তোমার কাছে পড়ে আছে। এগুলো ভাবতে আমাদের অবাক লাগে দিদি। সবচেয়ে বড় চোর ডাকাত, কারণ তোমার আদর্শে অনুপ্রাণিত হয়, তুমিই সব থেকে বড় চোর, সেটা আমরা ভালো করেই বুঝে গেছি। আমাদের মুখ্যমন্ত্রী বাংলা ভাষাভাষী মানুষদের যে অপমান হচ্ছে, তাদেরকে ধরে ধরে যে হেনস্থা করা হচ্ছে, সেটা নিয়ে তার খুব মাথা ব্যথা। তিনি একবারও কিন্তু আইনের দ্বারস্থ হন এটা নিয়ে, কিন্তু তিনি 16ই আগস্ট চোর বাঁচাও দিবস, 16ই আগস্ট হচ্ছে চোরেদের জন্য বিশাল আন্দোলন গড়ে তোলা দিবস, চোরেদের লুট করবার অধিকার দেওয়া হোক, তিনি এইসব কিছু নিয়ে আন্দোলন করতে ভালো পারেন। কারণ আমরা দেখেছি পার্থ চ্যাটার্জির সময় যখন অভিষেক ব্যানার্জির নামটা আসবে হয়েছিল, তখন তিনি একটুখানি তার মস্তিষ্ক বিকৃত হয়ে তিনি রাস্তায় আন্দোলনে নেমেছিলেন। এবং আজকে মুখ্যমন্ত্রীর এই যে বাণীগুলো পুরো ভেসে ভেসে উঠছে। কারণ চোরেদের বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী সর্বদা তিনি সজাগ থাকেন, রাত্রে তার ঘুম হয় না যে কালকে কোন চোরটাকে ধরবে, আমি কীভাবে বাঁচাবো, কোনো একটা কিছু প্ল্যান তার মাথায় সবসময় চলে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। মমতা ব্যানার্জি স্কুলে বিমান বসে পড়াশোনা করে আসুক। শুধু বিমান বসু কেন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাজনৈতিক নেতাকে মমতা ব্যানার্জির বাড়িতে যেতে হবে। তার কারণ হচ্ছে ইনি এতটাই আদর্শবান যে এনাদের দলে একটাও ভালো লোক নেই। যদি একটা ভালো লোক দেখিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আমি এই ভিডিও করা ছেড়ে দেবো।
কারণ পশ্চিমবঙ্গের যত নেতা মন্ত্রীরা আছে তারা যদি একটু ভালো হয় তাকে দিদি দলে থাকতে দেবে না, তার বিরুদ্ধে বিভিন্ন রকমের সব কার্যকলাপ সৃষ্টি করবে আমাদের তৃণমূলের যে ছোটোখাটো নেতারা আছে, এবং তার নামে দোষ দিয়ে, তার নামে কিছু রটিয়ে দিয়ে তাকে দল থেকে বার করে দেবে। একটা চোর, চিটিংবাজ এবং দুশ্চরিত্র লোক দিলীপ ঘোষ, তাকে যখন বিজেপি থেকে ছেঁটে ফেলার একটা ঘটনা চলছে, তখন আমাদের মুখ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর যত মুখপাত্ররা আছে তাদের খুব জ্বালা লেগেছে। দিলীপ ঘোষ নাকি ভালো মানুষ, দিলীপ ঘোষ নাকি এটা, দিলীপ ঘোষ সেটা। আজকে দিলীপ ঘোষের নামে একটা ভিডিও লিক হওয়াতে এখন বলছে এটা বিজেপির সংস্কৃতি। তাহলে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, দুদিন আগে দিলীপ ঘোষ কি তোদের মায়ের ভাতার হয়ে গেছিল যে তোরা তার নামে কথা বলছিলি যে সে অনেক ভালো মানুষ, সে অনেক কিছু দিয়েছে? এই তো দিয়েছে। মাদারের বাচ্চা ওই 5 জন 5 ম্যান কমিটি থেকে একজনকে বাদ দিলাম না, ছেলেটাকে ওকে অ্যারেস্ট করে দিলেন। বীরভূমটাকে কেষ্টমণ্ডল এমনভাবে হাতিয়ে রেখেছিল যেখানটায় তৃণমূলের বিরুদ্ধে কোনো কথা বললে তাদের নামে কেস দেওয়া হতো, মিথ্যে মামলা দেওয়া হতো এবং তাদেরকে জেলে ঢোকানো হতো। তো এই যে রীতিনীতিটা, এটা মুখ্যমন্ত্রী খুব ভালো করেই জানেন, কারণ মুখ্যমন্ত্রী ছোটো ছোটো সব বিষয়ের উপরে নজর রাখেন। সেটা আমরা দেখেছি। শুধু দুর্নীতির বিষয়ে, তিনি অন্য কোনো বিষয়ে মানুষের কী কষ্ট হচ্ছে না হচ্ছে সেটা দেখার তার কোনো দরকার নেই। আজকে আবার আমাদের পাড়া আমাদের সমাধান বলে একটা প্রকল্প বেরোলো। দুদিন আগে দুয়ারে সরকার বেরিয়েছিল, দুয়ারে সরকারের যে কী উপকার হলো মানুষের সেটা আমাদের জানা নেই। তারপরে আবার আমাদের পাড়া, তার মানে দুয়ারে সরকারটা পুরো ব্যর্থ একটা প্রকল্প হয়েছিল। মুখ্যমন্ত্রী তিনি সব কিছুতেই ব্যর্থ হওয়ার পরে নতুন নতুন কিছু ট্রাই করেন। যখন দেখেন মানুষ সেটা নিচ্ছে না বা মানুষের মন বিগড়ে গেছে, তখন আবার নতুন একটা ভাঁওতামি দিয়ে তাদেরকে নিজেদের দলে আনার চেষ্টা করেন। এই ভাঁওতা সরকার কতদিন টিকবে আমাদের জানা নেই, কিন্তু যদি টেকে তাহলে পশ্চিমবঙ্গের কপালে বহুত দুঃখ আছে। মানুষ কাঁদার জন্য জায়গাও পাবে না। ওই যে মেয়েটা কি নাম, ওই আগে সেই মোটা করে মেয়েটা একটা কাপড়ের দোকান আছে, সম্বিতা, ও বিজেপি করে অ্যারেস্ট করে গাঁজা কেসে আইসিপি ধরো তো, বর্ধমানে এসপিকে ধরো। আগেই বললাম যে যারা বিরোধী দল করে, যারা তৃণমূলে থেকে তৃণমূলের কথা শোনে না, তাদেরকে এরকম গাঁজা কেস দেওয়া হয়। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘরে যে গাঁজা গাছগুলো লাগানো আছে, দেখো তোমরা কিন্তু না জানলেও আমি জানি, মুখ্যমন্ত্রীর বাড়িতে যেমন 40 প্রকারের তুলসী গাছ লাগানো আছে, ওটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওখানে বহু রকমের গাছ আছে, সেখানে গাঁজা গাছও আছে। সেই গাছের পাতা শুকিয়ে আমাদের অনুব্রত মণ্ডল মহাশয় তিনি তাদের বিরোধী দলের যেসব লোকেরা আছে তাদের উপরে কেস দেন। এরকম ছোট লোক বা এরকম নির্লজ্জ হাড়বজ্জাত জাত, এরকম ছোট মনের মানুষ আর তুমি পশ্চিমবঙ্গে দুটো খুঁজে পাবে না। কত পাতেলা না ও চেষ্টা বেষ্টা না, হ্যাঁ কি না, গান ছাড়ো, হ্যাঁ কি না। তৃণমূলে গুড় বাতাসা এবং চড়াম করতে গিয়ে অনুব্রত মণ্ডল যে গাঁড় পাকামো করেছে, সে গাঁড় পাকামোর জন্য আজকে অনুব্রত মণ্ডল কোম্পানির রিজেক্টেড মাল হয়ে গেছে। অনেক সময় কি হয়, অনেক কিছু জিনিস মাথায় উঠে যায়, তোমরা জানো প্রচলিত কথা আছে। অনুব্রত মণ্ডল হচ্ছে সেটাই, সে বিচিটা মাথায় উঠে গেছিলো এবং সেটা আবার তার নিজের জায়গায় ফিরে এসেছে। এই অনুব্রত মণ্ডল যে দিদিকে মা বলে ডাকতো, এই অনুব্রত মণ্ডল যে দিদি ছাড়া অন্ধকার, এই অনুব্রত মণ্ডল যে কোনোদিনও নাকি তৃণমূলের কাছ থেকে কিচ্ছু চায়নি, সে আজীবন চেয়েছে মানুষের সেবা করতে। এই মানুষের সেবা করতে গিয়ে তার অ্যাকাউন্ট থেকে 100 কোটি টাকা ওটা ইডি বাজেয়াপ্ত করেছে, সিবিআই বাজেয়াপ্ত করেছে। আজকে এই অনুব্রত মণ্ডল দিদির কাছে এতটাই অপ্রয়োজনীয় হয়ে উঠলো, সত্যি ভাবতে কষ্ট হচ্ছে, খুব কান্না পাচ্ছে জানো। অনুব্রত মণ্ডলকে নিয়ে তোমাদের কি মতামত তোমরা আমায় একটু কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কোণে।